ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আমাদের আজকের রসায়ন লাইভ ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে। এক কথায় আমরা আলোচনা করব হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। আমরা আমাদের আজকের এই দ্বিতীয় লাইভ ক্লাসটি শুরু করতে একটু দেরি হয়েছে, তার কারণ ছিল আজকে বিপিএল এর ফাইনাল ম্যাচ ছিল। তোমরা অনেকেই ফাইনাল দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছো, এই জন্য আমরা একটু সময়টা একটু পিছিয়ে নিয়েছিলাম যেন তোমরা সবাই ফাইনাল খেলাটা দেখতে পারো। যারা তোমরা ঢাকা ডাইনামাইটস এর সাপোর্টার ছিলে আমার মতো, ডেফিনেটলি আমাদের সবার একটু হলেও মন খারাপ যে ঢাকা ডাইনামাইটস জিততে পারছে না, যদিও এখনো ফাইনাল রেজাল্ট আসেনি। বাট আমি পার্সোনালি এতটুকুর জন্য খুশি, কারণ মাশরাফি আমার ফেভারিট প্লেয়ার, রংপুরে জিতছে। সো আমি খুশি সেই জন্য। সো খেলা দেখা হয়ে গিয়েছে, আমাদের এই মাশরাফি দল জিতে যাচ্ছে। এখন আসো আমরা আমরা আমাদের পড়াশোনায় আবার ফিরে যাই। এই সেকেন্ড লাইভ ক্লাসে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন নিয়ে। এখানে আমরা মূলত বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমত নামকরণ, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, তাদের ইউপেক নামকরণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। অলরেডি তোমরা বোর্ডের অবস্থা থেকেই মোটামুটি বুঝতে পারছো যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে নামকরণ নিয়ে। এরপর আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন পর্যায়ক্রমে তাদের কিছু বিক্রিয়া দেখব। ইতোমধ্যেই নিশ্চয়ই তোমরা অনেকেই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ শুরু করেছো। অলরেডি দেখছি তোমরা সাজ্জিদুল ইসলাম দিহান, অঞ্জনা দাস, তানভীর রাফি, পলাশ চক্রবর্তী, তোমরা অলরেডি অনেকেই এসে পড়েছো আমাদের লাইভ ক্লাসটিতে। তোমরা যারা যারা এসেছো অলরেডি অনেকে জানাচ্ছ, তোমরা জানাও যে তোমরা দেশের কোন জেলা থেকে তোমরা অংশগ্রহণ করছো এবং তুমি কি ক্লাস 9-এ পড়ো, আগামী বছর 10-এ উঠবে, নাকি তুমি আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, তা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা বন্ধুদের সাথে নিয়ে এই লাইভ ক্লাসটি করতে চাও, যেহেতু জৈব রসায়ন আমাদের সবারই মোটামুটি একটু ডিফিকাল্ট লাগে, যদি তোমাদের বন্ধুদেরকে নিয়ে ক্লাসটি করতে চাও তাহলে এখনই শেয়ার বাটনতে প্রেস করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আধা ঘন্টা পর হলেও আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। তাহলে চলো আর দেরি না করে আমাদের লাইভ ক্লাসটিতে চলে যাই। প্রথম লাইভ ক্লাস যেখানে আমরা ধাতুর নিষ্কাশন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে তোমাদের এক বন্ধুর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্ববিজারণ বা সেলফ রিডাকশন, এই বিষয়টি কি। সো এই দ্বিতীয় ক্লাসটা শুরুতে প্রথমে এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার করতে চাই যে স্ববিজারণ বিষয়টি কি। তোমরা যারা প্রথম লাইভ ক্লাসটি করেছো ডেফিনেটলি তারা তো জানোই। যারা জানো না, যারা প্রথম লাইভ ক্লাসটি করনি বা পরবর্তী সময়ে দেখবে, তাদের জন্য পুরো জিনিসটি একটু সাম আপ করি। আমরা বলেছিলাম যে যখনই আমরা ধাতু নিষ্কাশন করতে যাব তখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ধাতুর অক্সাইড, এবং সেটার জন্য আমরা দেখেছিলাম যে ধাতুর অক্সাইডে আসার পর আমরা বিভিন্ন পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করে থাকি। যেমন প্রথমত অধিক সক্রিয় যে ধাতুগুলো রয়েছে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করে থাকি। দ্বিতীয়ত মধ্যম সক্রিয় যে সকল ধাতু সমূহ রয়েছে যেমন জিঙ্ক, আয়রন, তাদের অক্সাইডকে আমরা বিজারণ প্রক্রিয়ায় আমরা নিষ্কাশন করে থাকি। বিজারণ মূলত কার্বন বিজারণ পদ্ধতিতে, কারো কারো ক্ষেত্রে হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতেও আমরা ধাতু নিষ্কাশন করে থাকি, যেমন টাংস্টেন। যারা প্রথম লাইভ ক্লাসটি করেছো তারা অবশ্যই জানো, যারা ক্লাসটি করনি তারা অবশ্যই এই ক্লাস শেষে তোমরা প্রথম লাইভ ক্লাসটি দেখে নিবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা যখন চলে এসেছিলাম কম সক্রিয় ধাতু যেটা ছিল আমাদের কপার, তার জন্য আমরা তখন বলেছিলাম যে কপারের জন্য দেখা যায় কার্বন বিজারণ পদ্ধতির দরকারই হয় না, বরং কপার এর একটি আকরিক যার নাম চালকোসাইড বা কপার সালফাইড, সেটি স্ববিজারণ প্রক্রিয়ায় সেটি নিষ্কাশিত হয়। এখন প্রশ্ন হচ্ছে এই স্ববিজারণ প্রক্রিয়াটি আসলে কি। আমি বলেছিলাম যে এই যে চালকোসাইড দেখা যায়, তাকে যদি তাপ জারণ করা হয় তাহলেই দেখা যায় কপার ধাতুটি নিষ্কাশিত হয়ে যায়, এবং এই বিক্রিয়াটি দুইটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে রীতিমতো ধাতব অক্সাইড তৈরি হয়, কপার অক্সাইড তৈরি হয়। দ্বিতীয় ধাপে যেটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে এই ধাতব অক্সাইড কার্বন বা হাইড্রোজেন দ্বারা বিজারণ হওয়ার কথা ছিল। যেমন জিঙ্কের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, বা লেডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, বা আয়রনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ধাতব অক্সাইডকে কার্বন, কারো কারো ক্ষেত্রে যেমন টাংস্টেনের ক্ষেত্রে হাইড্রোজেন দ্বারা আমরা বিজারণ করে আমরা আমাদের ধাতুটিকে পেয়ে থাকি। কিন্তু দেখা যায় কপারের ক্ষেত্রে কার্বনেরও দরকার হয় না, হাইড্রোজেনেরও দরকার হয় না, বরং
যেই খনিজ থেকে কপারকে আমরা নিষ্কাশন করছি, দেখা যায় কপার অক্সাইড সেই কপার সালফাইড দ্বারাই বিজারিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কপার সালফাইড সে বিজারক হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের যে কপার অক্সাইড তৈরি হলো, ধাতব অক্সাইড, সেটি কার্বন বা হাইড্রোজেন দ্বারা বিজারিত না হয়ে নিজের মাধ্যমেই বিজারিত হয় এবং তৈরি করে কপার, তার সাথে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। যেহেতু কপারের এই অক্সাইড, এই ধাতব অক্সাইড কার্বন বা হাইড্রোজেন বা অন্য কোনো বিজারক দিয়ে বিজারিত না হয়ে বরং নিজের দ্বারাই, যেই খনিজ ছিল সে নিজেই বিজারক হিসেবে কাজ করে, নিজের দ্বারাই সে বিজারিত হয়, এই জন্য এই প্রক্রিয়াটিকে বলা হয় স্ববিজারণ বা সেলফ রিডাকশন। তোমরা যদি ইলেকট্রনীয় পদ্ধতিতে জানতে চাও কিভাবে এই বিজারণটি হয়, তাহলে তোমাদেরকে জানতে হবে জারণ মান। আমরা আগের লাইভ ক্লাসটিতে, অর্থাৎ বিগত যেদিন আমাদের লাইভ ক্লাস হয়েছিল, যেদিন আমরা জারণ বিজারণ নিয়ে আলোচনা করেছিলাম, সেদিন জারণ মান কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখিয়েছিলাম। যেমন এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কপারের জারণ মান দুইটির জন্য +2, প্রত্যেকটি কপারের +1। একই রকম ভাবে এই কপারের +1 আর সালফারের হচ্ছে -2। আমি যদি প্রোডাক্টের মধ্যে দেখি যাদের জারণ মান, এই কপারের জারণ মান অবশ্যই 0 এবং অক্সিজেনের জারণ মান আবারও -2, প্রত্যেকটির -2, তাহলে দুইটির হচ্ছে -4। তাহলে সালফারের কত হবে? ডেফিনেটলি সালফারের হবে হচ্ছে +4। তাহলে চিন্তা করো, অক্সিজেনের কোনো জারণ মানের পরিবর্তন হয়নি, তাহলে এখানে মূলত কে রোল প্লে করেছে? কপার, যার বিজারণ হচ্ছে, এবং সালফার। চিন্তা করো, এখানে সালফাইড আয়ন ছিল S2-, -2 বা 2- যাই বলি না কেন, আর প্রোডাক্টে তৈরি হচ্ছে সালফার 4+। তাহলে S-2 থেকে S4+ এ যেতে কতগুলো ইলেকট্রন লাগবে? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে S-2 অর্থাৎ সালফাইড থেকে S4+ এ যেতে কতগুলো ইলেকট্রন দান করতে হবে। তোমরা আমাকে একটু জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, আমি দেখতে চাই যে কতগুলো ইলেকট্রন যায়, তোমরা জানো কিনা। তোমরা আমাকে একটু জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই ট্রানজিশনের জন্য S-2 থেকে +4 এ যাওয়ার জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হবে। একজন সারফান শুভ, তুমি বলেছো কেন 4+ হবে? চিন্তা করো, টোটাল সালফার ডাইঅক্সাইড সেটা তড়িৎ নিরপেক্ষ, অক্সিজেন প্রত্যেকটির -2, তাহলে দুইটি অক্সিজেনের কত? -4। যেহেতু টোটাল চার্জ 0, তাহলে অক্সিজেন দুইটার হচ্ছে -4, তাহলে সালফারের অবশ্যই +4 হতেই হবে। সুতরাং সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান হচ্ছে +4। অলরেডি তোমরা অনেকেই উত্তর করছো, রাহাত, শাকিল, মাহবুব আলী, নুসাইবা আলম, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। এই ক্ষেত্রে টোটাল 6টা ইলেকট্রন দান করতে হবে। চিন্তা করো, -2, দুইটা ইলেকট্রন দিয়ে হয়ে গেল সালফার 0, আরো 4টি ইলেকট্রন, অর্থাৎ টোটাল 6টি ইলেকট্রন দান করার পর সে হয়ে গেল সালফার +4। সুতরাং সালফাইড আয়ন এই ক্ষেত্রে ইলেকট্রন দান করছে, অর্থাৎ এই ক্ষেত্রে সে বিজারক হিসেবে কাজ করছে, সে তৈরি করছে সালফার 4+। এই 6টা ইলেকট্রন কে গ্রহণ করে? গ্রহণ করে হচ্ছে আর কেউ না বরং কপার। কয়টা কপার গ্রহণ করবে এই 6টি ইলেকট্রন? 6টি কপার। 6টি কপার প্লাস আয়ন, যেগুলো কপার অক্সাইড এবং কপার সালফাইড থেকে এসেছে, তারা এই 6টি ইলেকট্রন গ্রহণ করে এবং উৎপন্ন করে 6টি কপার, যা ধাতব কপার হিসেবে সঞ্চিত থাকে। আমি যদি সমতাকরণ করি তাহলে পাবো এই হচ্ছে 2 এবং এই হচ্ছে 6। তোমরা মিলাও তাহলে, এই 4টি কপার প্লাস এবং 2টি কপার প্লাস, টোটাল 6টি কপার প্লাস আয়ন 6টি ইলেকট্রন গ্রহণ করছে, তৈরি করছে 6টি কপার। সালফাইড S-2 6টি ইলেকট্রন দান করছে, তৈরি করছে S4+। 2টি অক্সিজেন যাদের চার্জ -2 ছিল, এখানেও -2ই আছে। তার মানে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে অন্যান্য ধাতুর মতো এই ক্ষেত্রেও খনিজের অক্সিজেন দ্বারা জারণের ফলে তৈরি হয় ধাতব অক্সাইড।
অন্যান্য ক্ষেত্রে এই ধাতব অক্সাইড বিজারিত হয় কার্বন দ্বারা, বেশিরভাগ ক্ষেত্রেই, কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোজেন দ্বারা। কিন্তু এই ক্ষেত্রে এই ধাতব অক্সাইড অন্য কারো দ্বারা বিজারিত হয় না, বরং সে নিজের দ্বারাই বিজারিত হয়। এই জন্য এই প্রক্রিয়াটিকে বলা হয় স্ববিজারণ বা সেলফ রিডাকশন। আশা করি যাদের প্রবলেম ছিল স্ববিজারণ নিয়ে তারা বুঝতে পেরেছো। পরীক্ষা যদি আসে স্ববিজারণ কাকে বলে এবং উদাহরণ সহ যদি চায়, আশা করি আমরা সবাই এই কপারের উদাহরণটির মাধ্যমে স্ববিজারণ ব্যাখ্যা করতে পারবো। সো আগের ক্লাসের এতটুকুই ছিল। আমরা তাহলে শুরু করব আমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ আমাদের জৈব রসায়নের যে অংশটুকু তা আমরা শুরু করার চেষ্টা করব। জৈব রসায়ন শুরু করার আগে জাস্ট কত কিছু বলে নেই। আমি স্পেসিফিক ভাবে কিছু এক্সাম্পল দেখাবো, অর্থাৎ কিভাবে নামকরণ করতে হয় এক্সাম্পল দেখাবো। তোমাদের লেখার কোনো দরকার নাই, তোমরা খুব সাবধানে ক্লাসটা ফলো করবে। প্রয়োজন অনুসারে পুরো নামকরণ করার পর আমি সরে যাব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং বাসায় অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই লাইভ ক্লাসের মধ্যে খুব ভালোভাবে খেয়াল করবে, বাসায় প্র্যাকটিস করবে। আশা করি নামকরণের অংশটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো কারো হাতের কাছে খাতা থাকলে খাতা আপাতত বন্ধ করো, একটু মনোযোগ দাও কিভাবে আমরা নামকরণ করতে পারি, এবং একটি নামকরণ শেষ হওয়ার পর আমি সরে যাব। তোমরা মনে করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, যেন পরবর্তীতে তোমরা সেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আসো আমরা শুরু করে ফেলি আমাদের জৈব যৌগের নামকরণ। আমরা ইউপ্যাক পদ্ধতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর নিয়মানুসারে আমরা জৈব যৌগের নামকরণ করে থাকি। আমরা এসএসসি পর্যন্ত লেভেলে মূলত অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিন ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যৌগই পড়ে থাকি। যখন আমরা আরো বড় ক্লাসে যাব, ইন্টারমিডিয়েট লেভেলে যাব, অর্থাৎ এইচএসসি তে যখন যাব, তখন আমরা আরো অনেক ধরনের বিভিন্ন যৌগ আমরা পড়ব। এবার আমরা যখন যে কোনো জৈব যৌগের ইউপ্যাক নামকরণ করতে যাব, তার মূলত তিনটি অংশ থাকে। একটি হচ্ছে প্রিফিক্স, আরেকটি হচ্ছে মূল নাম, আরেকটি হচ্ছে সাফিক্স। মূল নাম, আমি একবার মূল নাম মাঝখান থেকে শুরু করি। মূল নামে কি থাকে? মূল নামে মূলত থাকে কার্বন সংখ্যা, অর্থাৎ আমি যে জৈব যৌগটি নিয়ে কাজ করছি তার কার্বন সংখ্যা কত, সেটি কি এক কার্বন বিশিষ্ট? যদি হয়ে থাকে আমরা বলবো মেথ, রাইট? তোমরা এই নামগুলো জানো, আমরা বলবো মেথ। বাংলায় লিখলে আমরা বলবো মেথ। যদি বলে 2 কার্বন বিশিষ্ট আমরা বলবো ইথ। এরকম ভাবে 3 কার্বন বিশিষ্ট প্রোপ, একই রকম ভাবে 4 কার্বন বিশিষ্ট হলে বিউট, 5 কার্বন বিশিষ্ট হলে পেন্ট। এরকম ভাবে আমরা যেতে থাকবো, যেটা অলরেডি আমার ধারণা তোমরা সবাই জানো। এটা হচ্ছে মূল নাম। এবার মূল নামের পিছনে অর্থাৎ আগে কি থাকে? আগে থাকে তার যে শাখা প্রশাখা রয়েছে তার নাম, অর্থাৎ আমরা পার্শ্ব শিকল বলে যাই জানি, মূল নামের প্রথমে থাকবে সেই পার্শ্ব শিকলের সকল তথ্য। অর্থাৎ পার্শ্ব শিকল কত নাম্বার কার্বনে পার্শ্ব শিকল রয়েছে, পার্শ্ব শিকলটি কি, সেটি কি মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, নাকি কোন ধরনের গ্রুপ, যত যাবতীয় ইনফরমেশন সব থাকবে মূল নামের আগে, অর্থাৎ মূল নামের পিছনে। মূল নামের আগে থাকবে বা প্রিফিক্স হিসেবে থাকবে সেই শাখা প্রশাখার যাবতীয় তথ্য। আমরা যখন আমাদের নিজেদের নামও বলি, যদিও আমাদের দেশে ব্যবহার করা হয় না, বিশেষ করে বাইরে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সারনেম বা বংশের নাম। অর্থাৎ সে কি খান বংশের নাকি চৌধুরী বংশের, সেগুলো থাকে হচ্ছে নামের শেষে। একই রকম ভাবে কোন একটি জৈব যৌগের নামের শেষটা হচ্ছে তার বংশের নাম, অর্থাৎ এক কথায় তার কার্যকরী মূলকের নাম। সে কি অ্যালকেন হবে, সে কি অ্যালকিন হবে, অ্যালকাইন হবে, অ্যালডিহাইড হবে, কিটোন হবে, নাকি অ্যালকোহল হবে, সবই থাকবে হচ্ছে নামের শেষ অংশে। তাহলে পুরো স্ট্রাকচারটা আরেকবার বলি, সবার মাঝে থাকবে কার্বন সংখ্যা, এটি একবারে সেন্টারে থাকবে। তার আগে থাকবে হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ তার শাখা প্রশাখা, অর্থাৎ তার পার্শ্ব শিকল হিসেবে কত নম্বর কার্বনে কোন পার্শ্ব শিকল আছে, যাবতীয় তথ্য থাকবে মূল নামের আগে। আর সবার শেষে একবারে নামের শেষ অংশ বা লাস্ট নেম হিসেবে থাকবে তার বংশের নাম, অর্থাৎ তার কার্যকরী মূলকের নাম। সে কোন গোত্রের তা থাকবে হচ্ছে একেবারে নামের শেষ অংশে। এই তিনটি অবিচ্ছেদ্য অংশ নিয়ে হচ্ছে একটি জৈব যৌগের ইউপ্যাক নাম গঠিত হয়।
এবার আমরা কিছু এক্সাম্পলস নিব এবং সেই হিসেবে আমরা দেখতে থাকব কিভাবে আমরা ইউপেক নামকরণ করে থাকি। আমি একটি যৌগ লিখব, তোমাদের কাজ থাকবে তার মূল নাম কি হবে তা লেখা। অর্থাৎ আমি একটা যৌগ লিখব, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তার মূল নাম কি হবে, মেথ, ইথ, পেন্ট, হেপ্ট কোনটা হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করে জানাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সাবধানে তোমরা দেখবে এবং তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে সেটি কি, কোন মূল নাম, কত কার্বন সংখ্যা বিশিষ্ট, সেটি কি 2, 3, 4, কত নাম্বার কার্বন বিশিষ্ট সেটা তোমরা আমরাকে জাস্ট বলে ফেলবে। CH3, CH, C2H5, CH2, CH, C2H5, CH2, CH2, CH3। এই হচ্ছে আমাদের যৌগ। তোমাদের কাজ থাকবে যে এই যৌগটির মূল নাম কি, এটা কি মেথ, ইথ, প্রোপ, বিউট নাকি পেন্ট, কোনটা হবে এর মূল নাম তা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের একজন জানতে চেয়েছো যে পার্শ্ব শিকলের ইংরেজি কি। পার্শ্ব শিকলের ইংরেজি হচ্ছে সাইড চেইন। পার্শ্ব শিকলের ইংরেজি হচ্ছে সাইড চেইন। একজন উত্তর করেছো ননা হবে, অর্থাৎ 9 কার্বন বিশিষ্ট। মাহবুব আলী তুমি উত্তর লিখেছো হেপ্ট। আশরাফ আলী লিখেছো হেপ্ট। একজন লিখেছো যার নাম ইহসানুর রশিদ, সে লিখেছো অক্ট। বাকিরা লিখছো হেপ্ট অথবা নন। এরকম ভাবে তার মানে আমরা বেশিরভাগই উত্তর পেলাম তিনটা, একটা হচ্ছে হেপ্ট, একটা হচ্ছে অক্ট এবং 3 নাম্বার আরেকটা উত্তর পেয়েছি সেটা হচ্ছে নন, অর্থাৎ 7 কার্বন বিশিষ্ট বা 8 কার্বন বিশিষ্ট বা 9 কার্বন বিশিষ্ট। আমাদের প্রথমে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে, কারণ এটা হচ্ছে আমার জৈব যৌগের ইউপেক নামকরণের একেবারে শুরু। যদি শুরুতেই আমি ভুল করি, যদি গোড়ায় আমি গলত করি, তাহলে কিন্তু পুরো নামটাই আমার ভুল হয়ে যাবে। যারা হেপ্ট লিখেছো তাদের মূল উদ্দেশ্য, মূল কারণ ছিল হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 7 কার্বন বিশিষ্ট, তার মানে হেপ্ট হওয়া উচিত। এবার আসো আমরা কিভাবে নামকরণ করতে হয় তা শিখি এবং দেখি আসলে কি এটা হেপ্ট হবে নাকি অক্ট হবে বা নন হবে। আমরা যখন কোনো একটা যৌগের ইউপেক নামকরণ করতে যাব, আমাদেরকে কোনো একটা প্রসেসে গিয়ে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল চুজ করতে হয়, দীর্ঘতম কার্বন শিকলকে সিলেক্ট করতে হয়। অর্থাৎ কোন কার্বন শিকলটি সবচেয়ে লম্বা সেটাকে আমাদেরকে চুজ করতে হয় বা সিলেক্ট করতে হয়। এবার একটু চিন্তা করে দেখো, আমি যদি এই C2H5 বা এই C2H5 এই দুইটা গ্রুপকে ভেঙে লিখি তাহলে কেমন দাঁড়ায়? এই হচ্ছে CH2, এই হচ্ছে CH3। আমি যদি এটাকেও ভেঙে লিখি তাহলে হবে এই হচ্ছে CH2, এই হচ্ছে CH3। এবার তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এটা কি লম্বা শিকল, নাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা লম্বা শিকল? ডেফিনেটলি এটাই হচ্ছে আমাদের লম্বা শিকল। তার মানে আমাদের উত্তর হেপ্টো হবে না, নন ও হবে না, হবে অক্ট। অর্থাৎ এই যৌগটার মূল নাম হচ্ছে একটি অক্ট যৌগ বা দীর্ঘতম শিকলটি হচ্ছে 8 কার্বন বিশিষ্ট। আমি আবারও বলছি, আমাদের ছিল C2H5, C2H5। আমরা যদি ভেঙে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই শিকলটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 কার্বন বিশিষ্ট। অন্যদিকে এই শিকলটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 কার্বন বিশিষ্ট। ডেফিনেটলি 7-এর চেয়ে 8 বড়। তার মানে আমাদের মূল যৌগটি হচ্ছে এই 8 কার্বন বিশিষ্ট একটি অক্ট যৌগ। যারা হেপ্ট বা নন বলেছিলে, আশা করি সবারই এই কনফিউশনটি ক্লিয়ার হয়েছে যে এটি হবে একটি অক্ট যৌগ। যারা এখনো হেপ্টেন দিয়ে করছো, আশা করি সবারই কনফিউশন ক্লিয়ার হয়েছে যে এটি একটি হেপ্ট যৌগ না, বরং এটি একটি অক্ট যৌগ। তাহলে আমরা প্রথম অংশটুকু শিখে ফেললাম।
যে কিভাবে আমরা বের করব এটা কি হেপ্ট যৌগ নাকি অক্ট যৌগ। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশ্নে আমাদের এরকম 2 নাম্বার কার্বনে এরকম একটা ইথাইল গ্রুপ দিয়ে দেয় এবং আমরা বেশিরভাগই ভুল করে ফেলি ওই যৌগের নামকরণ করতে গিয়ে। এই জন্য আমাদের এই লিস্টে সবার প্রথমেই এই জন্য আমি ব্যবহার করেছি যে 1 নাম্বার স্টেপ হচ্ছে পার্শ্ব শিকল ভাঙতে হবে। অর্থাৎ আমার যে পার্শ্ব শিকল ছিল ইথাইল গ্রুপ প্রথম কাজ হচ্ছে যত পার্শ্ব শিকল রয়েছে যৌগটিতে সবগুলোকে এরকম ভাবে ভেঙে ফেলা। তাহলে আমার প্রথম কাজ কিন্তু শেষ, আমি প্রথম কাজ করে ফেললাম, পার্শ্ব শিকল ভেঙে ফেললাম। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে কার্যকরী মূলক শনাক্তকরণ। একটু চিন্তা করো, এখানে সবগুলো বন্ধন হচ্ছে একক বন্ধন। সবগুলো বন্ধন যদি একক বন্ধন হয় তাহলে সেই যৌগটিকে আমরা বলি অ্যালকেন যৌগ। সেই যৌগটিকে আমরা বলি অ্যালকেন যৌগ। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমার এই যৌগটি হচ্ছে একটি অ্যালকেন যৌগ এবং অ্যালকেন যৌগকে বলা হয় এন, অর্থাৎ তার নামের শেষে থাকে হচ্ছে ANEN, অ্যালকেন, রাইট? তার মানে আমরা 2 নাম্বার স্টেপটিও করে ফেললাম, কার্যকরী মূলক আমার শনাক্ত হয়ে গেল। 3 নাম্বার স্টেপ সেটা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল শনাক্তকরণ। দীর্ঘতম কার্বন শিকলও আমার শনাক্ত হয়ে গিয়েছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই শিকলটি হচ্ছে আমার দীর্ঘতম কার্বন শিকল। তার মানে আমার দীর্ঘতম কার্বন শিকলও সিলেক্ট হয়ে গেল। 4 নাম্বার স্টেপ সেটি হচ্ছে কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। মনে রাখবে এখানে আমি 2টি অংশ দিয়েছি, এটি হচ্ছে তাদের গুরুত্বের ভিত্তিতে। যখন আমরা কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে যাব সবার প্রথমে আমার খেয়াল রাখতে হবে কার্যকরী মূলকের কথা। যে দিক থেকে কার্বন শিকলকে গণনা করলে কার্যকরী মূলক কাছে পড়ে, অর্থাৎ যে দিক থেকে কার্যকরী মূলক কাছে সেদিক থেকেই আমাকে কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। আমি আবারও বলছি, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে হবে সেদিক থেকেই আমাকে অবশ্যই এবং অবশ্যই কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। যেহেতু এটা অ্যালকেন, সব দিক থেকে চিন্তা করলেই কার্যকরী মূলক একইভাবে অবস্থান করে, তার মানে চলে যেতে হবে আমার 2 নাম্বার ধাপে। অর্থাৎ প্রথমটি দিয়ে যদি আমি আমার উত্তর খুঁজে না পাই তাহলে চলে যাব 2 নাম্বার স্টেপে, সেটি হচ্ছে পার্শ্ব শিকল। অর্থাৎ পার্শ্ব শিকল যেই পাশ থেকে কাছে থাকবে সেই পাশ থেকেই আমাকে কার্বন পরমাণুগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। এবার কিভাবে আমি বুঝবো যে এই পাশ থেকে কি কার্বন শিকল কাছে নাকি এই পাশ থেকে কার্বন শিকল কাছে? আমরা হয়তোবা এই যৌগটার জন্য, এই সিম্পল যৌগের জন্য হয়তোবা চিনতে পারি যে না ঠিক আছে বাম পাশ থেকে কাছে হবে, আমরা দেখে বলতে পারি। কিন্তু যৌগটা যখন অনেক বড় হয়ে যাবে 30-40 কার্বন বিশিষ্ট তখন কিন্তু অনেক ডিফিকাল্ট। এই জন্যই হচ্ছে একটি ফর্মুলা ডেরাইভ করা হয়েছে, ফর্মুলা এস্টাবলিশ করা হয়েছে যার মাধ্যমে আমরা বের করতে পারি কোন পাশ থেকে পার্শ্ব শিকল গুলো কাছে থাকে। কিভাবে কাজটি করা হয় আসো একটু দেখে নিই। আমরা 2 ভাবে কার্বন পরমাণুকে নাম্বারিং করতে পারি। একটা হচ্ছে বাম থেকে ডানে, যেটাকে আমি কার্বন পরমাণুর উপরে লিখব 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমি কার্বন পরমাণুগুলোকে নাম্বার দ্বারা চিহ্নিতকরণ করতে পারি। উল্টো ভাবে 1 2 3 4 5 6 7 8, এভাবেও আমি কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে পারি। এবার বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে, কোন পাশ থেকে কার্বন পার্শ্ব শিকলগুলো কাছে রয়েছে এটা যদি আমি বুঝতে চাই তাহলে যে কাজটা করতে হবে, যেই কার্বনে পার্শ্ব শিকল রয়েছে সেই নাম্বারগুলো আমাকে এক জায়গায় যোগফল বের করতে হবে। যেমন আমি যদি বাম থেকে ডানে 1 থেকে 8 পর্যন্ত গণনা করি তাহলে 3 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল রয়েছে মিথাইল গ্রুপ, তার মানে আমি লিখলাম 3, এবং 5 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল রয়েছে ইথাইল গ্রুপ, আমি লিখলাম 5, যোগফল হচ্ছে 8। অন্যভাবে যদি ডান পাশ থেকে বাম পাশে গণনা করি তাহলে আমি দেখি যে 4 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল রয়েছে ইথাইল গ্রুপ এবং 6 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল রয়েছে মিথাইল গ্রুপ। আমি যদি যোগফল নেই আমি পাবো 4 + 6 = 10।
অর্থাৎ বাম থেকে ডানে যদি আমি 1 থেকে 8 পর্যন্ত কার্বন শিকলকে গণনা করি তাহলে আমি পাচ্ছি যোগফল 8, আর ডান থেকে বামে যদি গণনা করি তাহলে আমি যোগফল পাচ্ছি 10। মনে রাখবে যে দিক থেকে গণনা করলে যোগফল ছোট হয় সেদিক থেকেই আমাকে কার্বন পরমাণুগুলোকে গণনা করতে হবে, অর্থাৎ সেটাই হচ্ছে সেদিক থেকেই সকল পার্শ্বশিকল তুলনামূলক কাছে অবস্থান করে। তার মানে এই যৌগটির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ডান থেকে বামে কার্বন শিকল গণনা করতে পারবো না, আমাকে গণনা করতে হবে বাম থেকে ডানে। তার মানে আমার এই 4 নাম্বার স্টেপও কিন্তু হয়ে গেল। আমি প্রত্যেকটি কার্বনকে একটি সংখ্যা দ্বারা আমি চিহ্নিত করে ফেললাম, 1 2 3 4 5 6 7 এবং 8। আমি বাকিগুলো মুছে ফেলছি, তোমাদের কারো লেখা দরকার নাই, সবাই তোমরা ভালো করে খেয়াল করো। তোমরা যদি এই ভিডিওটি আবারও দেখতে পারো সব শেষে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, কিন্তু ভালো করে খেয়াল করো যে কিভাবে আমরা নামকরণ করে থাকি। 4 নাম্বার স্টেপ কিন্তু আমার শেষ। 5 নাম্বার স্টেপ হচ্ছে সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমাকে ইউপেক নামকরণ করতে হবে, অর্থাৎ প্রিফিক্স, মূল নাম এবং সাফিক্স এর মাধ্যমে আমাকে ইউপেক নামকরণ করতে হবে। ইউপেক নামের প্রথম অংশ যেখানে আমি শাখা প্রশাখা অর্থাৎ এই পার্শ্ব শিকলের নাম লিখব। প্রথমে যখন এই কাজটি করতে যাব অর্থাৎ পার্শ্ব শিকলের নাম যখন আমি লিখতে যাব তখন আমাকে দেখতে হবে যে পার্শ্ব শিকলে কারা কারা আছে। একটি আছে মিথাইল গ্রুপ এবং আরেকটি আছে ইথাইল গ্রুপ, একটি আছে মিথাইল গ্রুপ, আরেকটি আছে ইথাইল গ্রুপ। এবার প্রশ্ন হচ্ছে আমি কোনটিকে আগে লিখবো, আমি কি মিথাইল গ্রুপকে আগে লিখবো নাকি ইথাইল গ্রুপকে আগে লিখবো? তোমাদের কার কি মনে হয় আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে তোমাদের কি মনে হয় কাকে আগে লিখতে হবে, মিথাইলকে কি আগে লিখতে হবে নাকি ইথাইলকে আগে লিখতে হবে? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে কাকে আগে লিখবো, মিথাইল নাকি ইথাইল। আমি জানতে চাই যে তোমরা কোনটিকে আগে লিখতে হবে, তোমাদের কি মনে হয়? আল রাজি রাজু তুমি বলেছো ইথাইল গ্রুপ, একজন লিখেছো মিথাইল আগে ইথাইল পরে। অনেকে যেহেতু 3 নাম্বার কার্বনে মিথাইল আছে এজন্য অনেকে মনে করছো যে মিথাইল আগে লিখতে হবে ইথাইল পরে। মিনহাজ হোসেন লিখছো ইথাইল আগে, অর্থাৎ কেউ কেউ লিখছো হচ্ছে ইথাইল আগে, কেউ কেউ মিথাইল আগে লিখছো। কিন্তু একজন খুবই সুন্দর উত্তর দিয়েছে, সে হচ্ছে নিলয়। নিলয়ের উত্তর সম্পূর্ণ সঠিক। মনে রাখতে হবে যে আমরা যখন পার্শ্ব শিকলের দিকে তাকাবো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ইংরেজি নাম কি। যেমন আমি যদি বলি এটা হচ্ছে মিথাইল গ্রুপ আর এটা হচ্ছে ইথাইল গ্রুপ, যখনই পার্শ্ব শিকল অনেকগুলো থাকবে তাদের মধ্যে যাকে আমরা ডিকশনারিতে আগে পাবো অর্থাৎ অ্যালফাবেট অনুসারে যে আগে থাকবে তাকে অবশ্যই এবং অবশ্যই আগে লিখতে হবে, নো ম্যাটার হোয়াট। মিথাইল 3 নাম্বার কার্বনে থাকুক আর ইথাইল 5 নাম্বার কার্বনে থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটার উপর কোনো প্রভাব নাই। আমাকে জাস্ট দেখতে হবে যে তাদের মধ্যে কাকে ডিকশনারিতে আগে পাওয়া যায়, অর্থাৎ কে অ্যালফাবেটিক্যালি আগে অবস্থান করে। যেমন মিথাইল এম দ্বারা শুরু, ইথাইল ই দ্বারা শুরু, তার মানে ইথাইলকে অবশ্যই এবং অবশ্যই আগে লিখতে হবে। তার মানে আমরা আগে লিখবো ইথাইল, তারপর লিখবো হচ্ছে মিথাইল। যারা বলেছো মিথাইল আগে লিখতে হবে আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে কার্বন নাম্বার অনুসারে আমরা তাদেরকে আগে পরে বসাবো না, যে অ্যালফাবেটিক্যালি অর্থাৎ ইংরেজি বর্ণ অনুসারে যে আগে থাকবে তাকে আগে লিখবো, যে পরে থাকবে তাকে পরে লিখবো। তার মানে অবশ্যই আমাদের আগে হবে হচ্ছে ইথাইল, পরে হবে হচ্ছে মিথাইল। এবার চিন্তা করো ইথাইল গ্রুপটি কত নাম্বার কার্বনে অবস্থান করছে? 5 নাম্বার কার্বনে। তার মানে ইথাইলের নামের আগে লিখতে হবে 5। অন্যদিকে মিথাইল কয় নাম্বার কার্বনে অবস্থান করছে? 3 নাম্বারে, তার মানে দিতে হবে 3। তার মানে 5 ইথাইল 3 মিথাইল। মনে রাখবে যখন আমরা ইউপেক নামকরণ করতে যাব কোনো একটি অ্যালফাবেট বা বর্ণ এবং কোনো একটি নিউমেরিক বা কোনো একটি সংখ্যার মধ্যে অবশ্যই হাইফেন দিতে হবে। আমি আবারও বলছি, যখন আমরা ইউপেক নামকরণ করতে যাব কোনো একটি বর্ণ এবং কোনো একটি সংখ্যার মধ্যে হাইফেন দিতে হবে।
একই রকম ভাবে এখানে ল আছে, ইংরেজিতে এল, এবং এখানে থ্রি আছে, সুতরাং তাদের মাঝখানেও একটা হাইফেন দিতে হবে। এই জিনিসটা যেন আমরা কখনোই ভুল না করি, রাইট? তার মানে 5 হাইফেন ইথাইল হাইফেন 3 হাইফেন মিথাইল। তার মানে আমরা এই পার্শ্ব শিকলকেও নিয়ে আসলাম, এই পার্শ্ব শিকলকেও নিয়ে আসলাম। তার মানে আমাদের প্রথম অংশটুকু কিন্তু শেষ, আমরা প্রিফিক্স লিখে ফেলেছি। এর পরের অংশটুকু হচ্ছে আমাদের মূল নাম। আমরা দেখলাম সেটি 8 কার্বন বিশিষ্ট, তার মানে আমাদের মূল নাম হচ্ছে অক্ট। সবশেষে আমাদের সাফিক্স অর্থাৎ কার্যকরী মূলক কি, একটু আগেই আমি বলেছি যেহেতু অ্যালকেন, তার মানে আমাদের কার্যকরী মূলক হচ্ছে এন, তার মানে আমরা বলতে পারি অক্ট এন, আমরা যুক্ত করে লিখতে পারি অক্টেন, রাইট? তার মানে আমাদের নাম হয়ে গেল 5 ইথাইল 3 মিথাইল অক্টেন, 5 ইথাইল 3 মিথাইল অক্টেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে আমরা যে কাজটা করলাম, সবার প্রথমে পার্শ্ব শিকল গুলোকে ভেঙে ফেললাম, এরপর কার্যকরী মূলক শনাক্ত করলাম, 3 নাম্বার দীর্ঘতম কার্বন শিকল চুজ করলাম। এখানে একটি কথা বলা আছে যে দীর্ঘতম কার্বন শিকলটি অবশ্যই এবং অবশ্যই কার্যকরী মূলক বিশিষ্ট হতে হবে। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এই কথাটি বোঝার চেষ্টা করব। কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করতে হবে, পর্যায়ক্রমে আমরা কার্যকরী মূলককে আগে রাখবো। যদি সেটি দ্বারা আমরা উত্তর না পাই, তাহলে আমরা সেকেন্ড যে অপশনটি পার্শ্ব শিকলের দিকে তাকাবো। পার্শ্ব শিকল কিভাবে চিহ্নিত করতে হয় সেটা আমরা দেখে ফেলেছি। সবশেষে আমরা ইউপেক নামকরণ করব। ইউপেক নামের 3টি অংশ, প্রিফিক্স যেখানে আমরা পার্শ্ব শিকলের যাবতীয় বর্ণনা দেই, মাঝে থাকবে মূল নাম এবং শেষে থাকবে সাফিক্স বা কার্যকরী মূলকের নাম। এবার আমাদের আছে ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। ইথাইল গ্রুপ অ্যালফাবেটিক্যালি আগে থাকে, তার মানে তাকে আগে লিখতে হবে। 5 ইথাইল অবশ্যই হাইফেন দিতে হবে, হাইফেন 3 মিথাইল অবশ্যই হাইফেন দিতে হবে, এবং 8 কার্বন বিশিষ্ট তাই অক্ট, এবং সবশেষে কার্যকরী মূলক হচ্ছে অ্যালকেন মানে এন, তার মানে অক্ট এন অক্টেন, 5 ইথাইল 3 মিথাইল অক্টেন। আমি একটু সরে যাচ্ছি, তোমাদের যাদের যাদের দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের একজন প্রশ্ন করেছো যে একাধিক মূলক থাকলে কোনটিকে কার্যকরী মূলক বলবো। আসো আমরা আমাদের যখন আরো কিছু এক্সাম্পল আমরা দেখব, তখন আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে একাধিক মূলক থাকলে আমরা কোনটিকে কার্যকরী মূলক বলবো। এবার আসো আমরা সেকেন্ড এক্সাম্পলে আমরা চলে যাই। আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলে চলে যাই, যেখানে শুধুমাত্র আমি একটি বিষয় চেঞ্জ করব এর মধ্য থেকে, এবং তার ফলে আমরা নতুন যৌগ খুঁজে পাবো। আমি একটু জাস্ট এডিট করে ফেলি। এবার হচ্ছে আমাদের নতুন যৌগ। নতুন যৌগটি কি? এই হচ্ছে আমাদের নতুন যৌগ, অর্থাৎ সবকিছু আগের মতোই আছে, শুধুমাত্র এখানে একটি চলে এসেছে দ্বিবন্ধন, এখানে চলে এসেছে একটি দ্বিবন্ধন। এবার আমরা আবারও আগের থেকে শুরু করি। প্রথমেই পার্শ্ব শিকল ভাঙতে হবে, ভেঙে ফেললাম। 2 নাম্বার কার্যকরী মূলক শনাক্তকরণ করতে হবে। এবার তাহলে চিন্তা করো, এখানে আমরা বলতে পারি অ্যালকেন গ্রুপ আছে এবং অ্যালকিন আছে। অ্যালকেনের চেয়ে অ্যালকিন শক্তিশালী, তার মানে আমরা অ্যালকিনের নামেই তাকে চিনে থাকবো। তার মানে এটি হচ্ছে একটি অ্যালকিন যৌগ। 2 নাম্বার স্টেপ আমাদের হয়ে গিয়েছে, আমরা শনাক্ত করলাম যে কার্যকরী মূলকটি হচ্ছে একটি অ্যালকিন। কার্যকরী মূলক হচ্ছে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ অ্যালকিন। তার মানে আমাদের দ্বিতীয় অংশটুকু শেষ, কার্যকরী মূলক শনাক্তকরণ হয়ে গিয়েছে। 3 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল শনাক্ত করতে হবে, যেটা অবশ্যই কার্যকরী মূলক বিশিষ্ট। তার মানে এই কার্যকরী মূলক বিশিষ্ট যে দীর্ঘতম শিকল, এই পুরো শিকলটা আমরা সিলেক্ট করে ফেললাম। 4 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে
কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। এবার আসলো আমাদের ওই কথাটা যে এই ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে কার্যকরী মূলককে। যেই পাশ থেকে কার্যকরী মূলক কাছে সেই পাশ থেকেই আমাদেরকে কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করতে হবে। এবার তোমরাই আমাকে বলো, বাম পাশ থেকে কি গণনা করতে হবে নাকি ডান পাশ থেকে গণনা করতে হবে? তোমরা যদি পুরোটা বুঝে থাকো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বাম অথবা ডান। তোমাদের যাদের মনে হয় ডান পাশ থেকে কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করতে হবে তাহলে লিখবে শুধুমাত্র ডান, আর যারা মনে করো বাম পাশ থেকে শুরু করতে হবে তারা লিখবে বাম। শাহানা আলম ডান থেকে বলেছো, আরিফুল ইসলাম ডান থেকে, আরাফাত তুমিও বলছো ডান থেকে। সবাই আসলে সঠিক উত্তরই দিয়েছো যে যেহেতু আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে কার্যকরী মূলককে, অর্থাৎ কার্যকরী মূলক যে পাশ থেকে কাছে সেই পাশ থেকে গণনা করতে হবে, তার মানে ডেফিনেটলি এই পাশ থেকে কার্যকরী মূলক কাছে, তার মানে আমাদেরকে অবশ্যই এই পাশ থেকে কার্বন গুলোকে গণনা করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো নাম। তার মানে 1 2 3 4 5 6 7 and 8। তার মানে আমরা লিখে ফেললাম আমাদের অংশটুকু। আমাদের কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করা শেষ, আমরা চলে যাব আমাদের নামে। আবারও আগের মতোই, এবার শুধুমাত্র চেঞ্জ হবে তাদের পজিশন গুলো। যেমন ইথাইল গ্রুপ আছে কত নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে। মিথাইল গ্রুপ রয়েছে কত নাম্বার কার্বনে? 6 নাম্বার কার্বনে। তার মানে আমরা লিখব 4 ইথাইল হাইফেন 6 মিথাইল। আমাদের প্রথম অংশটুকু শেষ। এরপর আমরা আসবো হচ্ছে মূল নামে 8 কার্বন বিশিষ্ট, তার মানে অক্ট। এরপর আমাদের লিখতে হবে কার্যকরী মূলক। কার্যকরী মূলকটি কি? কার্যকরী মূলকটি হচ্ছে ইন, তার মানে এটি হচ্ছে একটি অক্ট ইন। কিন্তু চিন্তা করো, এই দ্বিবন্ধনটি এখানে থাকতে পারে, আবার তো মাঝখানেও থাকতে পারতো। তার মানে এই ইন বা এই কার্যকরী মূলকের অবস্থানটা আসলে কোথায় সেটিও আমাদেরকে স্পেসিফাই করতে হবে। এবার এই দ্বিবন্ধনটি রয়েছে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে। 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে যে দুইটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে তাদের মধ্যে ছোট সংখ্যাটিকে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ আমাদের ইনের অবস্থান হচ্ছে 1 নাম্বার পজিশনে, 1 এবং 2 এর মাঝখানে, এই জন্য আমরা লিখলাম 1। যদি 3 এবং 4 এর মাঝখানে হতো তাহলে আমরা লিখতাম 3। একই রকম ভাবে যদি 6 এবং 7 এর মাঝখানে হতো আমরা লিখতাম 6। এবার আবারও আগের মতো হাইফেন দিতে হবে, অক্ট 1 ইন, তার মানে 4 ইথাইল 6 মিথাইল অক্ট 1 ইন। অনেকের কনফিউশন হতে পারে যে আর অন্যভাবে কি লেখা যায় না? লেখা যায়, সবগুলো ঠিক আছে। এটাকে অক্ট 1 ইনও লেখা যায়, এটাকে অক্টিন 1ও লেখা যায়, অক্টিন 1, আবার এটাকে মিথাইল 1 অক্টিনও লেখা যায়। এই 3 ভাবেই এটিকে লেখা যায়। অর্থাৎ লেখা যায় 6 মিথাইল অক্ট 1 ইন, লেখা যায় 6 মিথাইল অক্টিন 1, লেখা যায় 6 মিথাইল 1 অক্টিন। এই 3 ভাবেই এই নামটিকে লেখা যায়, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমি পার্সোনালি এইভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এইভাবে পুরো জিনিসটাকে আমি ভেঙে লিখতে পারছি। অক্ট 8 কার্বন বিশিষ্ট, 1 নাম্বার পজিশনে ইন, রাইট? সো এভাবে আমরা দেখতে পারি যে আমাদের একটি অ্যালকিনের নামকরণ। আশা করি এই নামকরণটি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একই বিষয় আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একই বিষয়টি অ্যালকাইনের জন্য প্রযোজ্য। অর্থাৎ আমি সবকিছু আগের মতোই রাখছি, জাস্ট মনে করো এই ক্ষেত্রে যদি এটি একটি অ্যালকাইন হয়ে থাকতো তাহলে সবকিছু কিন্তু আগের মতোই। অর্থাৎ 4 ইথাইল 6 মিথাইল অক্ট 1, এবার কি আর ইন হবে না? এবার আর
ইন হবে না, এবার যেহেতু অ্যালকাইন তার মানে হবে আইন, তার মানে হবে এক্ষেত্রে অক্ট ওয়ান আইন, অথবা অকটাইন ওয়ান, অথবা ওয়ান অকটাইন, রাইট? তার মানে আমি অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে পুরো বিষয়টা একই রকম, আর অ্যালকিনের ক্ষেত্রে ইন আর অ্যালকাইনের ক্ষেত্রে আইন, বাকি সব বিষয় ঠিক আগের মতোই। তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়া দরকার তোমরা জাস্ট স্ক্রিনশটটি নিয়ে রাখো। নুসাইবা আলম, তুমি বলেছো লাস্টের অংশটুকু বুঝুনি, আমি এই জন্য বিষয়টি আরেকবার রিপিট করছি। অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ ঠিক একই রকম, শুধুমাত্র দ্বিবন্ধনের জায়গায় ত্রিবন্ধন যদি দিয়ে দেই তার মানে এবার কি এটি অ্যালকিন? না, এবার এটি আর অ্যালকিন না, এটি হয়ে গিয়েছে একটি অ্যালকাইন। যখনই হবে অ্যালকাইন তখন সাফিক্সের জায়গায় এখন তো আর ইন লিখতে পারবো না, লিখতে হবে অক্ট ওয়ান আইন, অকটাইন তার মানে অক্ট ওয়ান আইন, অর্থাৎ আমি লিখতে পারি 6 মিথাইল অক্ট ওয়ান আইন বা অকটাইন ওয়ান বা ওয়ান অকটাইন, তিন ভাবেই অ্যালকাইনের নামকরণ করা যায়, ঠিক অ্যালকিনের মতোই। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো, যাদের দরকার তোমরা আবারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমাদের লাস্ট একটা এক্সাম্পল এই ইউপেক নমিনক্লেচার বা নামকরণের ক্ষেত্রে, সেটি হচ্ছে আরেকটি অ্যালকিন নিয়েই আলোচনা করব আগের মতো। আমি আগের নামগুলো মুছে ফেলি, আগের যে গ্রুপগুলো সেগুলো মুছে ফেলি। তার মানে বুঝতেই পারছো, যখন আমাদের অ্যালকিন থাকবে অ্যালকিন হিসেবে করতে হবে, অ্যালকাইন থাকলে অ্যালকাইনের নাম করতে হবে, বাকি সব নিয়ম আগের মতোই। এবার আমি জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, সেটি হচ্ছে এই হচ্ছে দ্বিবন্ধন, তার মানে এই পাশেও একটি দ্বিবন্ধন রয়েছে, এই পাশেও একটি দ্বিবন্ধন রয়েছে, এই পাশেও একটি দ্বিবন্ধন রয়েছে, এই পাশেও আরেকটি দ্বিবন্ধন রয়েছে। এবার কথা হচ্ছে এই যৌগটির নামকরণ কি হবে, কি হবে এই যৌগটির ইউপেক নাম। আসো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আবারও পার্শ্ব শিকল ভাঙতে হবে, পার্শ্ব শিকল ভেঙে ফেললাম। 2 নাম্বার স্টেপ, কার্যকরীমূলক শনাক্তকরণ করতে হবে, শনাক্ত করলাম যে এটি হচ্ছে দ্বিবন্ধন, এটি হচ্ছে দ্বিবন্ধন। 3 নাম্বার স্টেপ, কার্বন দীর্ঘতম কার্বন শিকল শনাক্ত করতে হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল শনাক্ত করতে হবে ওই কার্বন শিকল যেটি অবশ্যই কার্যকরীমূলক বিশিষ্ট। এবার চিন্তা করো আমার দীর্ঘতম কার্বন শিকল কোনটি ছিল, 1 2 3 4 5 6 7 8, এই 8 কার্বনের ছিল হচ্ছে আমার দীর্ঘতম কার্বন শিকল। যদি আমি এই 8 কার্বনের দীর্ঘতম কার্বন শিকল নিয়ে থাকি তাহলে এই গ্রুপটি বাদ পড়ে যায়, অর্থাৎ এই যে প্রথম কার্বন, এই যে কার্বনটি রয়েছে যার সাথে একটা দ্বিবন্ধন রয়েছে সেই কার্যকরীমূলক বাদ হয়ে যায়। কিন্তু আমাদের কি কথা ছিল, আমাদের কথা ছিল এমন একটি কার্বন শিকল, দীর্ঘতম কার্বন শিকল সিলেক্ট করতে হবে যার মধ্যে অবশ্যই কার্যকরীমূলক থাকবে। অর্থাৎ আমি যদি এই 8 কার্বন বিশিষ্ট এই শিকলটি নিয়ে থাকি তাহলে একটি কার্যকরীমূলক কিন্তু বাদ হয়ে যায়, অ্যালকিন, কিন্তু অ্যালকিনকেই আমি বাদ দিচ্ছি, কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমি বাদ দিচ্ছি, তার মানে এটা করা যাবে না। আমি আবারও বলছি, যদি এই 8 কার্বন আমি নিয়ে থাকি তাহলে একটি দ্বিবন্ধনকে আমি কিন্তু বাদ দিয়ে ফেলছি, কিন্তু সেটা করা যাবে না। এমনই দীর্ঘতম কার্বন শিকল নিতে হবে যার মধ্যে অবশ্যই এবং অবশ্যই কার্যকরীমূলক বিদ্যমান থাকবে। তাহলে কোনটি হবে সেই দীর্ঘতম কার্বন শিকল? এটি হচ্ছে সেই দীর্ঘতম কার্বন শিকল, কারণ এই কার্বন শিকলে এটি হচ্ছে সেই দীর্ঘতম কার্বন শিকল যার মধ্যে এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ কার্যকরীমূলক কোনোটি বাদ যায়নি। এটি হচ্ছে আমার সেই দীর্ঘতম কার্বন শিকল। সুতরাং এই ক্ষেত্রে এই গ্রুপটি কিন্তু হয়ে গিয়েছে একটি পার্শ্ব শিকল এবং এই গ্রুপটি আগের মতোই হয়ে গিয়েছে পার্শ্ব শিকল। আশা করি এই পার্টটি সবাই বুঝতে পেরেছো।
আমি এমন দীর্ঘতম কার্বন শিকলই চুজ করব যার মধ্যে অবশ্যই কার্যকরীমূলক থাকবে। কার্যকরীমূলককে বাদ দিয়ে আমি কোনো দীর্ঘতম কার্বন শিকল চুজ করব না। সুতরাং এটি হচ্ছে আমার সেই দীর্ঘতম কার্বন শিকল যেটি যার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তার মানে এবার এই যৌগটি কিন্তু কোনো একটি অক্ট যৌগ না, বরং এই যৌগটি হচ্ছে একটি হেপ্ট যৌগ। এবার বাকি অংশটুকু ঠিক আগের মতোই। এবার চিন্তা করো তাহলে কোন দিক থেকে আমি নাম্বারিং করব। চিন্তা করো এই পাশ থেকে যদি আমি গণনা করি 1 2 3 4 5 6 7, আর যদি ডান থেকে বামে করি 1 2 3 4 5 6 7, ঠিক আগের মতোই। যদি আমি উপরের অংশটুকু দেখি, অর্থাৎ বাম থেকে ডানে যদি গণনা করি, তাহলে 2 নাম্বার কার্বনে রয়েছে আমার একটি পার্শ্ব শিকল এবং 4 নাম্বার কার্বনে রয়েছে আমার পার্শ্ব শিকল। যোগফল হচ্ছে 6। যদি ডান থেকে বামে করি তাহলে আমার কি হচ্ছে, আমার 4 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল এবং 6 নাম্বার কার্বনে রয়েছে আমার পার্শ্ব শিকল, অর্থাৎ এ হচ্ছে 10। ডেফিনেটলি যে ক্ষেত্রে আমার সংখ্যাটি ছোট সেইভাবেই আমি গণনা করব। সুতরাং আমি বাম থেকে ডানে গণনা করব। কেন আমি এই কাজটি করলাম চিন্তা করো, যদি বাম থেকে ডানে গণনা করি তবুও 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন, যদি ডান থেকে বামে গণনা করি তবুও 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন। অর্থাৎ এই প্রথম অংশটি দিয়ে কিন্তু এবার সমস্যার সমাধান করা যায়নি। যখনই প্রথমটি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না তখনই আমরা চলে যাব দ্বিতীয়টিতে, অর্থাৎ কোন দিক থেকে পার্শ্ব শিকল কাছে। আমরা দেখলাম দুই পাশ থেকে কার্যকরীমূলক একই দূরত্বে, তখন চলে গেলাম 2 নাম্বার যে অপশন তাতে। দেখলাম কোন পাশ থেকে পার্শ্ব শিকল কাছে, দেখলাম বাম থেকে গণনা করলে পার্শ্ব শিকল কাছে, তার মানে আমি বাম থেকে ডানেই গণনা করব। তার মানে নিচের যে অংশটুকু সেটি আমি মুছে ফেলছি, অর্থাৎ বাম থেকে ডানে আমরা কার্বন সংখ্যাকে চিহ্নিত করব। বাকি অংশটুকু আগের মতোই। 2টি ইথাইল রয়েছে, তার মানে আমি লিখবো ডাই ইথাইল। যদি 2টি থাকে আমরা বলবো ডাই, 3টি থাকলে ট্রাই, এরকম আমরা আস্তে আস্তে আগাবো। তার মানে ডাই ইথাইল। কত নাম্বার কার্বনে এই 2টি ইথাইল রয়েছে? রয়েছে 2 নাম্বার এবং 4 নাম্বারে। তার মানে 2 নাম্বার কার্বনে রয়েছে, 4 নাম্বার কার্বনে রয়েছে। আমরা জানি সংখ্যা এবং বর্ণের মাঝখানে আমরা হাইফেন দিব, কিন্তু 2টি সংখ্যার মাঝখানে আমরা কি দিব? মনে রাখবে সংখ্যা এবং বর্ণের মাঝখানে আমরা দিই হাইফেন, আর 2টি সংখ্যার মাঝখানে আমরা দিই কমা। তার মানে 2, 4 ডাই ইথাইল। আমার কিন্তু পার্শ্ব শিকল শেষ। আমরা চলে যাব মূল নামে। মূল নামটি কি? মূল নাম হচ্ছে 7 কার্বন বিশিষ্ট, তার মানে মূল নাম হচ্ছে হেপ্ট। মূল নাম হচ্ছে হেপ্ট। এবার আমরা চলে যাব সাফিক্সে। সাফিক্স কি? এখানে একটা ইন, এখানেও একটা ইন, এখানে একটা ইন, এখানেও আরেকটা ইন। তার মানে কয়টা ইন? 2টা ইন। তার মানে আমরা লিখবো ডাই ইন। আমরা লিখবো ডাই ইন। কত নাম্বার এবং কত নাম্বার কার্বনে ডাই ইন? 1 আর 2 এর মাঝখানে, 6 আর 7 এর মাঝখানে। তার মানে এদের মধ্যে যে ছোট সংখ্যা 1 সেটাকে নিব, এই 2 এর মধ্যে যেটা ছোট সংখ্যা সেটাকে নিব, অর্থাৎ 1,6 ডাই ইন। এই হেপ্টার এটার মাঝখানে হাইফেন দিয়ে দিই, তার মানে 2, 4 ডাই ইথাইল হেপ্ট 1,6 ডাই ইন, 1,6 ডাই ইন। সুতরাং এই যৌগটির নাম হচ্ছে 2,4 ডাই ইথাইল হেপ্ট 1,6 ডাই ইন, 2টা ইন। এটি হচ্ছে আমাদের এই যৌগের ইউপ্যাক নাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো এই ছিল আমাদের মোটামুটি নামকরণ। আমরা যে কাজটি করব, জাস্ট পুরো জিনিসটা আরেকবার সামারাইজ করছি। পার্শ্ব শিকল ভাঙবো, দ্বিতীয়ত কার্যকরীমূলক শনাক্ত করব, ওই দীর্ঘতম কার্বন শিকল শনাক্ত করব যার মধ্যে অবশ্যই এবং অবশ্যই কার্যকরীমূলক বিদ্যমান। চতুর্থত কার্বন পরমাণুগুলোকে
বিভিন্ন সংখ্যা দ্বারা, 1 থেকে শুরু করে সংখ্যা দ্বারা চিহ্নিত করব। এখানে দুইটি বিষয় রয়েছে, কার্যকরীমূলক এবং পার্শ্বশিকল। কার্যকরীমূলকের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ যেই পাশ থেকে কার্যকরীমূলক কাছে সেই পাশ থেকে আমরা কার্বন পরমাণুগুলোকে সংখ্যায়িত করব। যদি কার্যকরীমূলক দিয়ে সমস্যা সমাধান না হয়, যেমন এই ক্ষেত্রে বাম থেকে ডানে করলেও 1 আর 2 এর মাঝখানে, ডান থেকে বামে করলেও 1 আর 2 এর মাঝখানে থাকে দ্বিবন্ধন, অর্থাৎ কার্যকরীমূলক দ্বারা সমস্যার সমাধান করা যাচ্ছে না। যখন সমস্যা সমাধান করা যাবে না তখন চলে যাব 2 নাম্বার অংশে, অর্থাৎ কোন পাশ থেকে পার্শ্বশিকল কাছে। কিভাবে বুঝতে পাই? আমরা যে সকল কার্বন পরমাণুতে পার্শ্বশিকল রয়েছে সেই সংখ্যাগুলোর যোগফল নেই, যার ক্ষেত্রে যোগফল ছোট সেই পাশ থেকে পার্শ্বশিকল কাছে, সেইভাবেই আমাদেরকে হচ্ছে কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করতে হবে। 4 নম্বর স্টেপ শেষ, আমরা চলে যাব 5 নম্বর স্টেপে, অর্থাৎ আমরা দেখবো হচ্ছে তাদের ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক নামকরণের 3টা অংশ, একটি হচ্ছে প্রিফিক্স যেখানে থাকবে পার্শ্বশিকলের বর্ণনা, একটি থাকবে মূল নাম যেখানে থাকবে কার্বন সংখ্যার ইনফরমেশন, এবং সবশেষে থাকবে বংশ পরিচয় অর্থাৎ সাফিক্স, কার্যকরীমূলকের নাম, সে কি অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন। এই বিষয়গুলো থাকবে হচ্ছে আমাদের সব শেষ অংশে। সো এই ছিল আমাদের নামকরণের একটি বিষয়। একজন প্রশ্ন করেছো, একটি মূলক যদি মাঝখানে থাকে তাহলে কিভাবে নিব? জাস্ট চিন্তা করো, এই দ্বিবন্ধনটি যদি মাঝখানে থাকে, অর্থাৎ 3 আর 4 এর মাঝখানে থাকে, তাহলে আমরা কি বলবো? 3 আর 4 এর মাঝখানে যদি দ্বিবন্ধন থাকে আমরা বলবো 3 ইন। একই রকম ভাবে যে কার্যকরী মূলকই মাঝখানে থাকবে ওই কার্যকরী মূলকের ওই অবস্থানটি আমাদেরকে এই রকম ভাবেই উল্লেখ করতে হবে। অর্থাৎ মনে করো এটি একটি অ্যালকোহল এবং 4 নাম্বার কার্বনে অ্যালকোহল গ্রুপ রয়েছে, OH গ্রুপ রয়েছে, তাহলে আমরা বলবো হেপ্ট ফর অল, হেপ্ট ফর অল। অর্থাৎ যে কার্যকরী মূলক সেটি তো বলবোই, এবং তার অবস্থান কত নাম্বার কার্বনে, 1-এ, 2-এ, 4-এ, 6-এ নাকি 7-এ, সেটা আমরা ঠিক তার আগের যে সংখ্যাটা সেটা দ্বারাই উল্লেখ করব। যেমন 4 নাম্বার কার্বনে যদি অল থাকে আমরা বলবো হেপ্ট ফর অল, অর্থাৎ কার্যকরী মূলক তার সাথে তার অবস্থান সূচক যে সংখ্যা সেটি আমাদেরকে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তোমরা। তবুও যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো পরবর্তী সময়ে দিয়ে দেওয়ার। চলো আমরা তাহলে আমাদের নামকরণের অংশটুকু শেষ, আমরা খুব সংক্ষেপে বাকি যে রিঅ্যাকশনস গুলো রয়েছে আসো সেগুলো আমরা মোটামুটি একটু দেখে নিই। আমরা পর্যায়ক্রমে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের কিছু বিক্রিয়া যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিক্রিয়াগুলোই দেখব। মূলত প্রথমেই অ্যালকেন। অ্যালকেনের বেশ কিছু বিক্রিয়া রয়েছে। যত ধরনের হাইড্রোকার্বন, মূলত আসলে সবারই একই ধরনের বিক্রিয়া রয়েছে, সেটি হচ্ছে দহন বিক্রিয়া। যেমন আমি যদি বলি মিথেন, সেটি অক্সিজেন দ্বারা যদি সম্পূর্ণরূপে দহন হয় তাহলে সেটি যা উৎপন্ন করে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। পানি যেহেতু অনেক তাপ দিতে হয় এই জন্য সে জলীয় বাষ্প হিসেবে থাকে। অর্থাৎ যত ধরনের হাইড্রোকার্বন, নট অনলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যত ধরনের হাইড্রোকার্বন তারা অক্সিজেন দ্বারা যদি সম্পূর্ণরূপে জারিত হয়, সম্পূর্ণ যদি তাদের দহন করা হয় তাহলে দেখা যায় তারা এই দুটি জিনিস উৎপন্ন করে, একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এটি মূলত জলীয় বাষ্প আকারে তৈরি হয় এবং আমরা তো জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস। অ্যালকেনের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে, সেটির নাম হচ্ছে হ্যালোজিনেশন বা হ্যালোজেন সংযোগ। হ্যালোজিনেশন বা হ্যালোজেন সংযোগ বিক্রিয়াটি কি? বিক্রিয়াটি হচ্ছে সিম্পল অ্যালকেনের সাথে বিক্রিয়া হবে হ্যালোজেনের, অর্থাৎ ফ্লোরিন বা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন, হ্যালোজেনের বিক্রিয়া হবে। উৎপন্ন হবে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এই যে মিথেন ছিল, এই যে মিথেন ছিল, যেই মিথেন ছিল তার কোনো একটি হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন করে, ফলে তৈরি হয় মিথাইল ক্লোরাইড, একটি অ্যালকাইল ক্লোরাইড। এর সাথে তৈরি হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। শর্ত কি? শর্ত হচ্ছে এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিক্রিয়ার শর্ত হচ্ছে অবশ্যই এবং অবশ্যই সূর্যালোক থাকতে হবে। অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে
অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড। মজার বিষয় হচ্ছে এই যে বিক্রিয়া সেটি একটি চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। চেইন বিক্রিয়া কি? চেইন বিক্রিয়া মানে হচ্ছে যেটা একটার পর একটা চলতেই থাকে। কিরকম? জাস্ট মনে করো এই যে মিথেন ছিল, সেই মিথেন ক্লোরিনের সাথে হ্যালোজিনেশন হয়ে তৈরি হয়েছে মিথাইল ক্লোরাইড। দেখা যায় এই যে মিথাইল ক্লোরাইড তৈরি হলো সেটি পুনরায় আরেক কোনো ক্লোরিনের সাথে এই সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে। এই মিথাইল ক্লোরাইডের আরেকটি হাইড্রোজেন ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তৈরি হয় CH2Cl2 প্লাস HCl। এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এই যে মিথিলিন ক্লোরাইড তৈরি হলো, দেখা যায় এই মিথিলিন ক্লোরাইড আবারও বিক্রিয়া করে। এই মিথিলিন ক্লোরাইড আবারও বিক্রিয়া করে। এই মিথিলিন ক্লোরাইড বিক্রিয়া করে আরে কোনো ক্লোরিনের সাথে আবারও সেই সূর্যালোকের উপস্থিতিতে এবং উৎপন্ন করে CHCl3 প্লাস HCl। অর্থাৎ এই যে মিথিলিন ক্লোরাইড তার আরেকটি হাইড্রোজেন আবারও আরেকটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো এবং এর নামটি আমার মনে হয় সবারই আমাদের চেনা এবং এটি চেতনানাশক হিসেবে কাজ করে। এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। এর নাম হচ্ছে ক্লোরোফর্ম CHCl3। এবং একই রকম ভাবে যেহেতু চিন্তা করো এই যে CHCl3 এর মধ্যে আরেকটি হাইড্রোজেন আছে এবং দেখা যায় এই যে CHCl3 সেটি আবারও আরেক কোনো ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে একই শর্তে এবং উৎপন্ন করে কার্বন টেট্রাক্লোরাইড, যার ব্যবহারিক নাম হচ্ছে পাইরিন প্লাস HCl। তার মানে অ্যালকেনের যতগুলো হাইড্রোজেন আছে সবগুলোই সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, রাইট? তার মানে কোন একটি অ্যালকেনের যতগুলো হাইড্রোজেন সবগুলোই দেখা যায় ওই হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে সূর্যালোকের উপস্থিতিতে। এটি একটি চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া, একটার পর একটা চলতেই থাকে। এই বিক্রিয়াটিকেই বলা হয় অ্যালকেনের হ্যালোজেন সংযোগ বা হ্যালোজিনেশন। সো এটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এটি একটি চেইন বিক্রিয়া, এটি আমাদের মনে রাখার বিষয়। সবশেষে অ্যালকেনের আরেক ধরনের বিক্রিয়া আছে যেটি আমাদের জন্য প্রয়োজন হতে পারে। প্রশ্নে আসে যে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতির একটি নিয়ম কি। আসো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যালকেন থেকে অ্যালকিন। অ্যালকেন দীর্ঘ অ্যালকেন থেকে ক্ষুদ্র অ্যালকিন প্রস্তুতির নিয়ম কি? প্রশ্ন আসতে পারে, অনেক সময় এমসিকিউ তে আসে দীর্ঘ কোনো একটি অ্যালকন, বড় কোনো একটি অ্যালকেন থেকে ছোট অ্যালকেন প্রস্তুত করার প্রক্রিয়াকে কি বলে, রাইট? তার মানে দীর্ঘ বা বড় একটি অ্যালকেন থেকে ছোট একটি অ্যালকিন তৈরি করার প্রক্রিয়াকে, এই প্রক্রিয়াটিকে কি বলে? এই প্রক্রিয়াটির নাম হচ্ছে অ্যালকেনের বিয়োজন, যাকে বলা হয় ক্র্যাকিং। একে বলা হয় ক্র্যাকিং। অর্থাৎ ক্র্যাকিং প্রক্রিয়ায় দীর্ঘ অ্যালকেন থেকে বড় একটি অ্যালকেন থেকে ছোট অ্যালকিন এবং অ্যালকেনের মিশ্রণ তৈরি হয়। এখানে ছোট অ্যালকিন তৈরি হয় প্লাস ছোট অ্যালকেনও তৈরি হয়। সুতরাং অনেকভাবে প্রশ্নটি আসতে পারে, দীর্ঘ অ্যালকেন থেকে ক্ষুদ্র অ্যালকিন এবং ক্ষুদ্র অ্যালকেনের মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ক্র্যাকিং। দীর্ঘ অ্যালকেন থেকে ছোট অ্যালকিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? আবারও ক্র্যাকিং। এই ক্র্যাকিং প্রক্রিয়াটি দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে তাপীয় বিয়োজন বা তাপীয় ক্র্যাকিং, আরেকটি হচ্ছে প্রভাবকীয় বিয়োজন বা প্রভাবকীয় ক্র্যাকিং। তাপীয় বিয়োজন মানে কি? অনেক তাপমাত্রা, মনে করো মোর দেন 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা দিয়ে দেখা যায় এই বড় অ্যালকেনকে ভেঙে ছোট ছোট অ্যালকিন এবং অ্যালকেনের মিশ্রণ তৈরি করা যায়। আবার অনেক ধরনের প্রভাবক যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড বা এরকম কিছু ধরনের যে প্রভাবক সেগুলো ব্যবহার করেও কিন্তু এই ক্র্যাকিং প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। সুতরাং এটি হচ্ছে আমাদের ক্র্যাকিং প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা বড় অ্যালকেন থেকে ছোট অ্যালকেন এবং অ্যালকিনের মিশ্রণ পেয়ে থাকে। সো অ্যালকেনের বিক্রিয়া মোটামুটি এতটুকুই। আমরা এরপর চলে যাব আরো দুইটি বিক্রিয়ায়, যেটি হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন।
অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া আমরা পাশাপাশি রেখে পড়বো, কারণ অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া খুবই কাছাকাছি এবং খুবই গুরুত্বপূর্ণ, তাদের পার্থক্যও আমাদের আসতে পারে। সুতরাং আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াটি পাশাপাশি রেখে পড়বো। তার মানে আমি অনেকটা পার্থক্যের মতো করেই বলছি। একটি এই যে বাম পাশে থাকবে হচ্ছে অ্যালকিন এবং ডান পাশে থাকবে হচ্ছে অ্যালকাইন। আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া পড়ব এবং সবশেষে বাম পাশে লিখবো আমরা আসলে কিসের বিক্রিয়া করাচ্ছি। প্রথমেই আমরা জানতে চাই কিভাবে তাদেরকে প্রস্তুত করা যায়, অর্থাৎ তাদের প্রস্তুতি শিখবো। আমরা শিখবো কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি, কিভাবে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। অ্যালকিন প্রস্তুত করা হয় হচ্ছে মূলত আমরা যদি অ্যালকোহলকে, কোন একটি অ্যালকোহল যেমন ইথানল CH3CH2OH, তার সাথে অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব এবং অতিরিক্ত পরিমাণে নিব। অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে যদি তাপ দেই প্রায় 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমি আবারও বলছি, অ্যালকোহল তার সাথে নিব গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং অতিরিক্ত পরিমাণে। অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিয়ে যদি তাপ দেওয়া হয় প্রায় 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, তাহলে দেখা যায় আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিন এবং তার সাথে উৎপন্ন হয় পানি, রাইট? তার মানে আমরা অ্যালকিন পাই অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, যেখানে সালফিউরিক অ্যাসিডটি অবশ্যই হতে হবে গাঢ় এবং সেটিকে নিতে হবে অতিরিক্ত পরিমাণে। যদি নেওয়া হয় তাহলে আমরা এই বিষয়টি পাই, আমরা পেয়ে যাই আমাদের অ্যালকিন। এই যে দুইটি ইনফরমেশন দিলাম, এই দুটি ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এর মধ্যে কোনো একটির পরিবর্তন করা হয়, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যদি লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যদি ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু অ্যালকিন পাওয়া যাবে না। এই বিষয়টি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর অ্যালকাইনের প্রস্তুতি কিভাবে করা যায়? খুবই সহজ। এই হচ্ছে আমাদের একটি যৌগ CaC2, যার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। তার মধ্যে যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলেই পাওয়া যায় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন এবং তার সাথে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমরা প্রথমেই দেখে ফেললাম অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি। একজনকে পাওয়া যায় হচ্ছে অ্যালকোহল থেকে, আরেকজনকে পাওয়া যায় কার্বাইড থেকে। আমরা প্রস্তুতি দেখে ফেললাম। এরপর দেখব আমরা বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া। আমরা দেখব বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া। প্রথমত দেখব হাইড্রোজেন সংযোগ। হাইড্রোজেন সংযোগ খুবই সহজ। কি করব আমরা? আমরা কোনো একটি দ্বিবন্ধন নিলাম, যদি হাইড্রোজেন সংযোগ করি কোন একটি প্রভাবকের উপস্থিতিতে, যেমন মনে করো প্লাটিনাম, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব অ্যালকেন। একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে যদি কোনো একটি অ্যালকাইন নেই, তাকে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি আবারও প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে, আবারও আমরা পাবো হচ্ছে অ্যালকেন। তার মানে এই বিক্রিয়াটি ঠিক একই রকম, অ্যালকিনের ক্ষেত্রে যা অ্যালকাইনের ক্ষেত্রে একই রকম। হাইড্রোজেন সংযোগ করলে আমরা পেয়ে যাব দুই ক্ষেত্রেই অ্যালকেন। এরপরের যে সংযোগ সেটাকে আমরা বলবো ব্রোমিন সংযোগ। এটি হচ্ছে ব্রোমিন সংযোগ। কি হবে? এই হচ্ছে CH2, এই হচ্ছে CH2 প্লাস ব্রোমিন। তোমরা আমাকে বলো তো ব্রোমিনের বর্ণ কি? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ব্রোমিনের বর্ণ কি। এটি কি দেখতে কি সবুজ, এটি কি দেখতে নীল, এটি কি দেখতে লাল? কোন রঙের হচ্ছে ব্রোমিন? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আমরা দেখছি ব্রোমিন সংযোগ, কিভাবে ব্রোমিন সংযোগ করা যায় অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে। কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে ব্রোমিন সংযোগ করা যায় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা এই নিলাম অ্যালকিন, এই হচ্ছে ব্রোমিন যুক্ত করব, এই হচ্ছে আমাদের অ্যালকাইন, তার সাথেও আমরা ব্রোমিন যুক্ত করব, রাইট? অনেকেই লিখছো লাল বা বাদামি,
উত্তরটা ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে লাল, কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে বাদামি। এক কথায় লালচে বর্ণের, ব্রোমিন হচ্ছে লালচে বর্ণের। যখনই এই অ্যালকিন বা অ্যালকাইনের সাথে এই ব্রোমিনের সংযোগ হয়, তখন দেখা যায় এই ব্রোমিন এই দ্বিবন্ধনের মধ্যে যুক্ত হয়ে যায়, তৈরি হয় CH2Br, CH2Br। অর্থাৎ এক কথায় এই ব্রোমিনটুকু আর থাকে না। এই ব্রোমিনের বর্ণ ছিল লাল বর্ণের, কিন্তু সেটি তৈরি করে এমন একটি যৌগ যেটি বর্ণহীন। একই রকম ভাবে এই ব্রোমিনের বর্ণ লাল বর্ণের বা লালচে বাদামি যেটাই বলি না কেন, এবং সেটি এমন যৌগ তৈরি করে CHBr2, CHBr2। অর্থাৎ এখানে রয়েছে ত্রিবন্ধন, এখানে রয়েছে ত্রিবন্ধন, এখানে দুইটি ব্রোমিন যুক্ত হবে এবং তৈরি করবে এই যৌগটি, যেটি হচ্ছে বর্ণহীন। তার মানে উভয় ক্ষেত্রেই দেখো, ছিল ব্রোমিন লাল বর্ণের, তৈরি হলো বর্ণহীন দ্রবণ। তার মানে এই ক্ষেত্রে লাল বর্ণ কিন্তু দূর হয়ে গেল, এবং এটি দেখে আমরা বুঝতে পারি যে ওই যৌগটিতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে। অ্যালকিন ব্রোমিনের সাথে যুক্ত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি করে, অ্যালকাইন ব্রোমিনের সাথে যুক্ত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি করে। অর্থাৎ ব্রোমিনের সাথে আমি যদি কোনো একটি নমুনা নেই এবং তাতে যদি ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে যায়, সেটি ইন্ডিকেট করে সেখানে দ্বিবন্ধন রয়েছে অথবা সেখানে ত্রিবন্ধন রয়েছে। অর্থাৎ এক কথায় সেখানে রয়েছে অসম্পৃক্ততা, সেখানে রয়েছে অসম্পৃক্ততা। এজন্য এই পরীক্ষাটিকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এই পরীক্ষাটিকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। তার মানে পরীক্ষা যদি ইন কেস আসে অসম্পৃক্ততার পরীক্ষা লিখো, সেটি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উভয়ের সাথে বিক্রিয়াটি কিন্তু হয়ে থাকে। অ্যালকিন নেই বা অ্যালকাইন নেই, যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তাহলে বর্ণহীন দ্রবণ তৈরি করে, এবং সেটি ইন্ডিকেট করে আমাদের নমুনাটি হচ্ছে একটি অ্যালকিন বা অ্যালকাইন, অর্থাৎ অসম্পৃক্ত যৌগ। সুতরাং এই পরীক্ষাটি হচ্ছে জৈব যৌগে অসম্পৃক্ততার পরীক্ষা। আশা করি পরীক্ষায় আসলে তোমরা এটি পারবে। সংযোজনে আরেক ধরনের বিক্রিয়া রয়েছে, আমি উপরের অংশটুকু মুছে ফেলছি। সংযোজনে আরেক ধরনের বিক্রিয়া আছে। আমরা যখন সংযোজন পড়তে চাই, আরেক ধরনের বিক্রিয়া আছে, যেটি হচ্ছে পানি সংযোজন। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো। এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রেই আসে। অ্যালকিন বা অ্যালকাইনে পানি সংযোগ করলে কি হয়, অ্যালকিন বা অ্যালকাইনে পানি সংযোগ করলে কি হয়। আমি প্রথমে উত্তর লিখছি, তারপর আমি এক্সাম্পলে যাব। যদি অ্যালকিনের সাথে পানি সংযোগ করা হয় তাহলে উৎপন্ন হয় হচ্ছে অ্যালকোহল, আর যদি অ্যালকাইনের সাথে পানি সংযোগ করা হয় তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড বা কিটোন। তোমরা অ্যালডিহাইড বা কিটোন সম্পর্কে ইন্টারমিডিয়েট লেভেলে আরো বিশদভাবে পড়বে। আপাতত জাস্ট জেনে রাখো, যদি অ্যালকিনের সাথে পানি সংযোগ করা হয় তাহলে উৎপন্ন হয় অ্যালকোহল, আর অ্যালকাইনের সাথে যদি পানি সংযোগ করা হয় তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড বা কিটোন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই হচ্ছে CH2, তার সাথে আমি পানি সংযোগ করব। এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে ফসফরিক অ্যাসিড। যদি নেওয়া হয় তাহলে এই পানি এই দ্বিবন্ধনে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে CH3CH2OH, অর্থাৎ আমি পেয়ে গেলাম অ্যালকিন থেকে অ্যালকোহল। অন্যদিকে যদি অ্যালকাইনের সাথে এই বিক্রিয়াটি করা হয় তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে CH3CHO, যেটি একটি অ্যালডিহাইড। এটি হচ্ছে একটি অ্যালডিহাইড যার নাম হচ্ছে ইথানেল, এর নাম হচ্ছে ইথানেল। সুতরাং আমরা দেখলাম যে অ্যালকিনের সাথে পানি সংযোগ করলে পাওয়া যায় অ্যালকোহল, অ্যালকাইনের সাথে পানি সংযোগ করলে পাওয়া যায় অ্যালডিহাইড বা কিটোন। যেমন ইথাইন থেকে পাওয়া যায় ইথানেল বা ইথানেলডিহাইড। এই ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই ক্ষেত্রেও একটি শর্ত রয়েছে। শর্তটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে লিখে রাখবে। শর্তটি হচ্ছে
20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে। এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে এই মিশ্রণটি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট যদি নেওয়া হয় তাহলে এই বিক্রিয়াটি হবে। অর্থাৎ আমরা পাচ্ছি অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড বা কিটোন, ইথাইন থেকে ইথানল। শর্ত কি? 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। এইভাবে আমরা পেতে পারি অ্যালকাইন থেকে অ্যালডিহাইড বা কিটোন। সবশেষ অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সবশেষ যে পার্থক্যটি আমি দেখাবো, আবারও যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, লাস্ট যে দুটি দেখাচ্ছি এই দুটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, দুঃখিত, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর লঘু জলীয় দ্রবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ, যেটিকে আমরা বেয়ার পরীক্ষা হিসেবেও চিনি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ, যেটিকে আমরা বেয়ার পরীক্ষা হিসেবেও জানি। বেয়ার পরীক্ষা শুধুমাত্র এবং শুধুমাত্র অ্যালকিন দেয়, কিন্তু অ্যালকাইন দেয় না। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ, সেটি আসলে কি? সেটি প্রকৃতপক্ষে একটি মৃদু জারক। সেটি প্রকৃতপক্ষে একটি মৃদু জারক। এই মৃদু জারক দ্বারা অ্যালকিন জারিত হয়, কিন্তু অ্যালকাইন জারিত হয় না। এটি হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের অনেকগুলো পার্থক্যকারী পরীক্ষার মধ্যে একটি। কি হয়? এই হচ্ছে আমাদের অ্যালকিন। সেটি যদি জারিত হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ দ্বারা, তাহলে কি হয়? তাহলে দেখা যায় সেটি এই জায়মান অক্সিজেন উৎপন্ন করে এবং দ্রবণে রয়েছে পানি। জায়মান অক্সিজেন, পানি, এরা হচ্ছে জারক হিসেবে কাজ করছে। এই জারকটা কোত্থেকে আসছে? এই জারকটা আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ থেকে। যখন এই কাজটি করা হয়, এই বিক্রিয়াটি ঘটে, তখন উৎপন্ন হয় HCH2CH2। তাদের মধ্যকার এই যে দ্বিবন্ধন রয়েছে, এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, বাকি থাকে একটি বন্ধন। এই হচ্ছে H2O, আরেকটি অক্সিজেন, দুইটি হাইড্রোজেন, দুইটি অক্সিজেন, একটি OH গ্রুপ যুক্ত হয় এই কার্বনে, আরেকটি OH গ্রুপ যুক্ত হয় এই কার্বনে। অর্থাৎ আমাদের তৈরি হয় একটি যৌগ যার নাম বলা হয় ইথিলিন গ্লাইকল। এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। কেন এই বিক্রিয়াটি গুরুত্বপূর্ণ? কারণ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটি রঙিন, সম্ভবত বাদামি বর্ণের। তোমরা একটু চেক করে নিবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে অনেকটা বাদামি বর্ণের, কিন্তু এই যে ইথিলিন গ্লাইকল সেটি হচ্ছে বর্ণহীন। তার মানে একটু চিন্তা করো, কোনো একটি আমি অজানা নমুনা নিলাম এবং তাকে আমি লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ দ্বারা বিক্রিয়া করলাম, দেখলাম বাদামি বর্ণটা দূর হয়ে গেল, তাহলে আমার নমুনাটা কি হবে? অবশ্যই আমার নমুনাটা হচ্ছে একটি অ্যালকিন। কারণ কি? কারণ হচ্ছে অ্যালকাইন এই বিক্রিয়াটি দেয় না। সুতরাং এটি হচ্ছে আমাদের বেয়ার পরীক্ষা, এটি হচ্ছে অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা। এটি হচ্ছে বেয়ার পরীক্ষা, এটি হচ্ছে অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা, যেটি অ্যালকিন দেয় কিন্তু অ্যালকাইন দেয় না। বাদামি বর্ণ থেকে তৈরি হয় বর্ণহীন একটি দ্রবণ। তার মানে আমরা দেখলাম অ্যালকিন এবং অ্যালকাইনের টোটাল 4টি পরীক্ষা। একটি হচ্ছে প্রস্তুতি, একটি হচ্ছে সংযোগ, সংযোগের মধ্যে আমরা বেশ কয়েকটা পার্ট দেখলাম। একটি হচ্ছে হাইড্রোজেন সংযোগ, অ্যালকিন অ্যালকাইন একই ধরনের বিক্রিয়া দেয়। ব্রোমিন সংযোগ একই ধরনের পরীক্ষা দেয়, এবং ওই পরীক্ষাটিকে আমরা বলি অসম্পৃক্ততার পরীক্ষা। কারণ দুই ক্ষেত্রেই, অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই দেখা যায় ব্রোমিনের লাল বর্ণ দূর হয়ে যায়, আমরা পেয়ে যাই বর্ণহীন একটি দ্রবণ। সুতরাং সেটি হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এরপর দেখলাম আমরা পানি সংযোগ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকিনের ক্ষেত্রে তৈরি হয় অ্যালকোহল, অ্যালকাইনের ক্ষেত্রে তৈরি হয় অ্যালডিহাইড বা কিটোন। শর্তগুলো যেন আমাদেরকে অবশ্যই মনে থাকে। লাস্ট আমরা দেখলাম একটি মৃদু জারকের সাথে পরীক্ষা, সেটি হচ্ছে বেয়ার পরীক্ষা, যেটি অ্যালকিন দেয় কিন্তু অ্যালকাইন দেয় না। আলটিমেটলি আমরা পাচ্ছি এই ক্ষেত্রে বাদামি বর্ণের একটি দ্রবণ থেকে বর্ণহীন দ্রবণ, যেটি অ্যালকিন দিচ্ছে। সুতরাং আমরা পাচ্ছি অজানা নমুনায় অ্যালকিন, অ্যালকাইন এই পরীক্ষাটি দেয় না।
এই হচ্ছে আমাদের মোটামুটি জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো ছিল তোমাদের থেকে সেগুলো। আরো কিছু বিক্রিয়া রয়েছে যেমন পলিমারকরণ, ওগুলো খুবই সহজ, আশা করি তোমরা পারবে। জাস্ট আজকের ক্লাসটা শেষ করব একটা সামারি দিয়ে। সামারি পুরোটা লেখার পর তোমাদেরকে সময় দিব, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। আসো আমরা যে বিক্রিয়াগুলোই পড়লাম মোটামুটি একটু সামারি জাস্ট লিখে ফেলি, আমাদের সবার জন্যই আশা করি উপকার হবে। এই হচ্ছে আমাদের অ্যালকেন, এই হচ্ছে আমাদের অ্যালকাইন, এই হচ্ছে আমাদের অ্যালকিন। আমরা চাইলে এই অ্যালকিন থেকে অ্যালকাইন পেতে পারি, দুঃখিত, অ্যালকিন থেকে অ্যালকেন পেতে পারি। কি করব? আমরা হাইড্রোজেন সংযোগ করব প্লাটিনাম বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। একই রকম ভাবে আমরা এই অ্যালকাইন থেকেও অ্যালকেন পেতে পারি, আবারও হাইড্রোজেন সংযোগ করব প্লাটিনাম বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এই দুইটি বিষয় আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি, কিন্তু যেটা আমরা পড়িনি সেটা হচ্ছে কিভাবে আমরা পেতে পারি অ্যালকাইন থেকে অ্যালকিন। তোমাদের এসএসসি এর বইতে এই বিষয়টি নেই, আমি জাস্ট এই একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা লিখে রাখবে, তোমাদের প্রয়োজনে আসতে পারে। কিভাবে কাজটা করতে পারি? কাজটার জন্য আমাদের একটা স্পেসিফিক সেট অফ প্রভাবকের দরকার হয়, একটা বিশেষ ধরনের প্রভাবক এবং প্রভাবক বিশের একটি মিশ্রণ দরকার হয়। তোমরা ইন্টারমিডিয়েটে আরো বিশদভাবে পড়বে। সেটি কি? সেটি হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। যদি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণ ব্যবহার করি এবং হাইড্রোজেন সংযোগ করি, তাহলে দেখা যায় অ্যালকাইন থেকে পাওয়া যায় অ্যালকিন। আমি আবারও বলছি, যদি অ্যালকাইনকে প্লাটিনাম বা নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোগ করি তাহলে পেয়ে যাই আমরা অ্যালকেন। কিন্তু কখনো যদি আমরা পেতে চাই অ্যালকাইন থেকে অ্যালকিন, তাহলে আমাদেরকে নিতে হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং হাইড্রোজেন সংযোগ করতে হবে, আমরা পেয়ে যাব অ্যালকাইন থেকে অ্যালকিন। তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এই বিষয়টি আরো বিশদভাবে পড়বে। এছাড়া আর কি বিক্রিয়া আছে? এছাড়া আর যে বিক্রিয়া আছে সেটি হচ্ছে ব্রোমিন সংযোগ। ব্রোমিন সংযোগ যার বর্ণ লাল, ব্রোমিন সংযোগ যার বর্ণ লাল। কি পাই আমরা? আমরা পাই CHBr2, CHBr2 যেটি বর্ণহীন, আমরা পাই CH2Br, CH2Br যেটি বর্ণহীন, এবং এর মাধ্যমে আমরা অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। আমরা দেখতে পারি এটি কি কোনো অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আদৌ আছে কিনা, সেটাই হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। আমরা পানি সংযোগ করতে পারি। যদি পানি সংযোগ করি সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে 20% আর 2%, তাহলে আমরা পাই এই ক্ষেত্রে অ্যালডিহাইড। আর আমরা যদি পানি সংযোগ করি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আমরা পাই অ্যালকোহল। এছাড়াও আমরা অ্যালকিনের আরো কিছু বিক্রিয়া পাই, যেমন বেয়ার পরীক্ষা পাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পানি, লঘু জলীয় দ্রবণ, আমরা পাই হচ্ছে CH2, এই হচ্ছে OH, এই হচ্ছে OH। একটু আগে আমরা দেখলাম একটি বর্ণহীন দ্রবণ, এটি হচ্ছে বাদামি বর্ণের দ্রবণ। এবং এই পরীক্ষাটার নাম কি? একটু আগে আমরা বললাম, এই পরীক্ষাটি হচ্ছে বেয়ার পরীক্ষা। এই পরীক্ষাটির নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। আরো কি পরীক্ষা আছে? যেমন এখান থেকে আমরা আসতে পারি পলিমারকরণ পরীক্ষা বা পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আসতে পারি, এই হচ্ছে CH2 N সংখ্যক অণু পরস্পর যুক্ত হচ্ছে, তৈরি করছে ইথিন এর পলিমার যৌগ যার নাম পলিথিন। এবং আজকের শুরুতে আমরা দেখেছিলাম আরেকটা বিক্রিয়া যার নাম হচ্ছে হ্যালোজিনেশন, যেখানে আমরা সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা পাই বিভিন্ন ধরনের CH3CH2Cl প্লাস CH3CHCl2 প্লাস এরকম অনেক মিশ্রণ পাই। এখানে একটা আমরা মিশ্রণ পাই, সুতরাং এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইনের কিছু বিক্রিয়া এবং অ্যালকিনের কিছু বিক্রিয়া এবং অ্যালকেনের কিছু বিক্রিয়া।
সো তোমরা চাইলে হচ্ছে এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। এটি হচ্ছে মোটামুটি আমাদের 11 নম্বর চ্যাপ্টারের যে বিক্রিয়াগুলো রয়েছে তার সামারি। আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। মোটামুটি এই ছিল আমাদের 11 নম্বর অধ্যায়, অর্থাৎ জৈব রসায়নের যে মোটামুটি যে টপিক গুলো ছিল সেগুলো। চেষ্টা করেছি তোমাদের নামকরণ বোঝাতে, নামকরণ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি বেসিক বিষয়গুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। দ্বিতীয়ত আমরা বিক্রিয়াগুলো দেখেছি এবং আমি চেষ্টা করেছি অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে বিক্রিয়াগুলো রয়েছে বিক্রিয়াগুলো কাছাকাছি এবং বেশ কিছু জায়গায় তারা পার্থক্য করার মতো। সুতরাং পরীক্ষা যদি অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য আসে সেটাও যেন আমরা পারি, আলাদাভাবে যদি প্রশ্ন আসে সেইভাবে যেন আমরা পারি। সো এই বিক্রিয়াগুলো এবং নামকরণ যদি পারো, আশা করি 11 নম্বর চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পারবে। এত রাত করে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যা আমি এই লাইভ ক্লাসে উত্তর দিতে দেওয়ার সময় পাইনি, আমি চেষ্টা করব পরবর্তী সময়ে তোমাদেরকে সেই উত্তরগুলো জানিয়ে দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী লাইভ ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। শুভরাত্রি।